সো হ্যালো গাইস, আমি সঞ্জয়। আমি ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি। তো আমি জানি না সফলতার মেন সিঁড়ি কত পর্যন্ত, মানুষের সফলতা শেষ হয় না। তো জানি না আমি এর সফলতার শেষ সীমানা পর্যন্ত কতটা, কিন্তু আমি এটুকু মনে করি, আমি যখন 10,000 টাকা ইনকাম করতাম ভাবতাম যে কী করে 30,000 টাকা ইনকাম করবো, আর যখন 30,000 টাকা ইনকাম করতে শিখেছি তখন ভাবতাম 40,000 টাকা ইনকাম করবো। এই সফলতার সিঁড়ি ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করেছি, এবং এইটুকু আমি সবথেকে বড় সফলতা মনে করবো। আমি এখন যেখানে পৌঁছেছি আমি এইটুকুই অর্জন করতে পেরেছি, এটাই আমি খুশি, বা এটাই আমি সবথেকে সফলতা, আমার ব্যক্তিগত সফলতার কথা বলি। তো আমি এইখানে আজকে পৌঁছাতে পেরেছি, এর পিছনে অনেক অসফলতা আছে, অনেক সমস্যা আছে, আমার অনেক লস হয়েছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, আমার অনেক মানুষের কথা শুনতে হয়েছে। তো আজকে সেই তুলে ধরবো আমি আমার অসফলতা। আজকে আমি মাল্টাতে পৌঁছাতে পেরেছি নিজে, মানে কোনো আমাকে সহযোগিতা কোনো করার লোক ছিল না, না কোনো এজেন্সির আমি সহযোগিতা নিয়েছি, না কারোর আমি সহযোগিতা নিয়েছি। আমি নিজের কষ্টে নিজের পরিশ্রমে আজকে আমি এই ইউরোপের এত দূরে পৌঁছাতে পেরেছি, এটাই আমি মনে করি সব থেকে আমার বড় সফলতা। তো এই সফলতার পিছনের অসফলতাগুলো আজকে আমি তুলে ধরবো। তাহলে চলুন যাই, আমি আজ অসফলতার পিছনে তুলে ধরি। তো আমার জার্নিটা শুরু হয়েছিল 2020 সাল থেকে। 2020 সালে আমি প্রথম ভাবি যে ইউরোপে কী করে যাওয়া যেতে পারে। এই বিষয়ে আমি ইউটিউব থেকে বা অনলাইন থেকে আমি স্টাডি করি বা দেখার চেষ্টা করি যে কী করে মানুষ ইউরোপে নিজে নিজে যেতে পারে। তো সে মতো অবস্থায় আমি শুরু করি ইউটিউব দেখা, বা আমি অনলাইনে চেক করি, দেখি ইউরোপের মধ্যে সবথেকে ইজি কোনগুলো দেশ আছে যে সাধারণ ওয়ার্কার হায়ার করে। তো সেই রকম আমি কিছু লিস্ট বানাই যে এই দেশগুলোর মধ্যে আমি যেতে চাই। তো তার মধ্যে মাল্টা ছিল, পোল্যান্ড ছিল, ক্রোয়েশিয়া ছিল, রোমানিয়া ছিল, এইসব দেশগুলো আমি চুজ করেছিলাম প্রথম দিক থেকে যে আমি ডাইরেক্ট কী করে যেতে পারি। তো দেখলাম যে বলেছে অনলাইন থেকে অ্যাপ্লাই করলে, ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লাই করলে জব পাওয়া যেতে পারে। তো যেহেতু আমি ইলেকট্রিশিয়ান অনেক দিন ধরে এই ফিল্ডে কাজ করছি, তো আমার নিজের অভিজ্ঞতাও আছে, তো ভাবি যে ঠিক আছে ট্রাই করি। তো এই ইউটিউব থেকে, এই অনলাইন থেকে কী করে সিভি, কভার লেটার বানাতে তাই শিখেছি। শিখে তারপর নিজে নিজে অ্যাপ্লাই করা শুরু করি। তো 2023 সালে আমি প্রথমে একটা জব পাই পোল্যান্ডে একটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে। তো সেই পোল্যান্ডের জব পাওয়ার পরে তারা ইন্টারভিউ নিয়ে সিলেকশন হওয়ার পরে আমার নামে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে, আমি ওয়ার্ক পারমিট পাই, এবং বাই কুরিয়ারে পোল্যান্ড থেকে ডাইরেক্ট আমার বাড়িতে আসে কুরিয়ারের মাধ্যমে কিছু ডকুমেন্টস, যেটা ওয়ার্ক পারমিট আর বাকি কোম্পানির ডকুমেন্টস ছিল। সে মতো অবস্থায় আমি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আমি বিএফএসে অ্যাপ্লাই করি দিল্লিতে। এই সমস্ত প্রসেসিং, এবং সেই সময় ভীষণ সমস্যা হচ্ছিল অ্যাপার্টমেন্টটা পাওয়া বিএফএসে। যাই হোক, পয়সার বিনিময়ে আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি। আমি বিএফএসে পর্যন্ত ঢুকে আমি যতক্ষণ ভিসা ফর্ম ফিল আপ করেছি সেই সময় অবধি আমার 1,30,000 টাকা খরচ হয়ে গেছে। তারপরে যাই হোক, বিএফএসে ডকুমেন্ট সাবমিট করে আসার পরে আমি বাড়িতে আসি। বাড়ি আসার পরে আমার 40-45 দিন পরে আমার পাসপোর্ট আসে, পাসপোর্টে 10 নম্বর রিজেকশন করে দেয়। দেখুন আমার ভিডিওটা বিএফএস এবং প্লাস আমার যে ভিসা রিজেকশন হয়েছে সেই ভিডিওগুলো আমি দেখাবো। এই দেখুন প্রতিটা জায়গা, এখানে সমস্ত লোক আছে, যে এখানে লেখা রয়েছে তুর্কি, ঠিক আছে। প্রতিটা এখানে পুরো অ্যাপার্টমেন্ট এখানে দেওয়া হয়, এখান থেকে পুরো জায়গাটা পুরো এখান থেকে ওই মাথা পর্যন্ত, ঠিক আছে। हाय गाइस, मेरा नाम है संजय और आज मेरा सबमिशन हुआ है पोलैंड के लिए। ये देखिए मैं सबमिशन स्लिप मैं अभी सबमिट करके आया हूँ, अभी ये पेमेंट है मेरा। ओके, अभी भी मैं अंदर ही हूँ, बीएफएस का अंदर हूँ। ओके, आपको दिखाई दे रहा है बीएफएस का अंदर हूँ मैं। तो ये जो अपार्टमेंट दिया मेरे को, তো যাই হোক দেখতে পেলেন যে আমি বিএফএসের ডকুমেন্ট সাবমিট করলাম। এরপরে আমি দেখাবো 10 নম্বর রিজেকশন কীভাবে পেলাম আমি। তো যাই হোক, তো 10 নম্বর রিজেকশন চলে এসেছে, বাড়ির পরিবারের সমস্ত প্রেশার এসেছে যে কী করে সম্ভব হয়, একটা মানুষ দুবাই যেতে পারে না, কলকাতা থেকে ডাইরেক্ট সৌদি যেতে পারে না, তুই ইউরোপে চলে যাবি, এত বড় ক্ষমতা। তাহলে লোকে এত অফিস খুলে কী করে বসে আছে, কী কারণে এই অফিস খুলে লাখ লাখ টাকা মানুষ ইনভেস্ট করে অফিসে রেখে দিয়েছে, অফিস এজেন্সি কেন খুলেছে যদি এত ইজি হতো। তো পারিবারিক চাপ, কেউ আমার একটা সহযোগিতা করেনি, না তুই পারবি, তোর কাছে সম্ভব হতে পারে, ঠিক আছে। কোনো লোক একটা সাহায্য করেনি আমাকে, কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়ায়নি। তো পাসপোর্ট যখন এলো 10 নম্বর রিজেকশন আমি পেয়েছি। 10 নম্বর রিজেকশন পরে মানসিকতার দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছে, মানে এতগুলো টাকা ইনভেস্ট করেছি, এত সমস্যার সম্মুখীন হয়েছে আমার, তো আমি কি করব এখন। তখন ভাবলাম রিঅ্যাপ্লাই করি, আবার রিঅ্যাপ্লাই করলাম 15 দিনের মধ্যে, আর জমা করলাম, আবার টাকা পয়সা খরচ করে গেলাম, আবার পাসপোর্ট এলো, তাড়াতাড়ি আসছিল সেই সময়, আবার রিজেকশন, সেমি রিজেকশন, 10 নম্বর রিজেকশন। এই দেখুন 10 নম্বর রিজেকশন, ভিডিওটা দেখুন, চলে এসছে, দেখতে পাচ্ছেন। देखिए मैं तो खोलने चेष्टा करूँ।
চলে এসছে মানে 10 নম্বর। 10 নম্বর রিজেকশন দেখিয়েছি, 10 নম্বর হয়নি, 10 নম্বর রিজেকশন পেয়েছি আমি। তারপরে তো একদম পরিবারের সমস্ত মানুষগুলো বলেছে এটা করে সম্ভব নয়, এইভাবে যাওয়া যায় না ইউরোপে, এভাবে কোনোদিনও সম্ভব নয়। মানে আমি ভীষণইভাবে চিন্তিত। তার কারণ হচ্ছে আমি এক জায়গায় কোম্পানিতে কাজ করছিলাম মরিশাসে, সেই কোম্পানি থেকে এমার্জেন্সি ছুটি নিয়ে আমি বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসার পরে ওইখানকারও 3 মাস হয়ে গেছে, স্টিল আমি বাড়িতে রয়েছি। কোনো রকম কোনো সমস্যা সমাধান খুঁজে পাচ্ছি না যে কী করে সমাধান হবে। যাই হোক, তারই আগে মরিশাস বসে আমার মালটার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করেছিল, কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, কোম্পানি আমাকে ওয়ার্ক পারমিট আমার জন্য অ্যাপ্লাই করেছিল। তো এই সমস্যা, চারিদিকে মানুষের প্রেশার, এই আমার এতগুলো টাকা ইনভেস্ট হয়ে গেল, এত টাকা সমস্যা হয়ে গেল, সময় চলে গেল, আমার রাত দিন ঘুম আসতো না, মানে কি বিরক্তর মধ্যে আমি ছিলাম। ভাবুন তো, একটা কোম্পানি ছেড়ে আমি ইন্ডিয়াতে চলে এসেছি, আমার কর্মসংস্থানটা হারিয়েছি আমি, তারপরে গিয়ে এসে আমি যদি ভিসা না পাই, ভাবুন তো আমার জায়গা হতে আপনারা কি পরিস্থিতি হতেন আপনাদের। সেম পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি কিন্তু হাল নিজেকে ছাড়িনি। আমি যে কোনো মূল্যে আমাকে ইউরোপ পৌঁছাতে হবে, তো পৌঁছাতে হবে, বিনা সহযোগিতা ছাড়া, বিনা 4-5 লাখ টাকা বিনিময়ে আমি যাব। তো যাই হোক, পরে মালটাতে এখানে আসতে পেরেছি, এখন মোটামুটি সব ঠিকই আছে আপনাদের আশীর্বাদে। আর একটা বিষয় বলবো যে এই অসফলতা না আসলে সফলতা হয় না। আমি কিন্তু পোল্যান্ডের অসফলতার কারণে আমি জানতে পেরেছি যে কী কী ডকুমেন্টসগুলো প্রিপারেশন করতে হয়, কী কী ডকুমেন্টসগুলো হতে পারে। আর আমার ডকুমেন্টস পোল্যান্ডের ভিসা রিজেকশন হয়নি, তখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছিল, সেই কারণে ইউক্রেনের ম্যাক্সিমাম লোক পোল্যান্ডে গেছিলো, তো ওয়ার্কার ওইখান থেকে ওরা মেকআপ করে নিচ্ছিল, সেই কারণে আমাকে ভিসা দেয়নি। সেই সময় 99% ভিসা দিচ্ছিল না ইন্ডিয়ার থেকে। তো যাই হোক, আজকে আমি মালটা এসেছি। আর যারা যারা আমার ইউটিউবে দেখছেন, আমার প্লিজ আপনাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরকে অনুরোধ করব, সত্যি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, কিন্তু ভিডিওটা প্রচুর লোক দেখছে কিন্তু প্লিজ সাবস্ক্রাইবার করছে না, এবং ভিডিওটা স্কিপ করে দেখবেন না। কেননা আমি চেষ্টা করি, আমি যদি এখানে আসতে পারি সকলে আসতে পারবে, আপনিও আসতে পারবেন যে আপনার ভিডিওটা দেখছেন। সে বয়সটা কোনো ম্যাটার করে না যে কত বয়সে আছে, কিন্তু কি একটা নির্দিষ্ট প্রফেশনালে থাকলে কাজটা ইজি হয়। আপনি যে কোনো নির্দিষ্ট প্রফেশনাল থাকুন, চেষ্টা করে যান, পারবেন, অবশ্যই পারবেন। আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। দেখতে পেলেন আমার সফলতা পেতে গেলে অসফলতা অবশ্যই আসবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, অসফলতা পরে সফলতা যেটা আসে তার যে সুখ, সেটা আমিও নিজে অনুভব করেছি। এ সুখের কোনো ভাষা নেই, বলে আমি প্রকাশ করতে পারবো না। যাই হোক, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। বাই।